নির্ভীক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দৃঢ় কণ্ঠে বলল, রাখবো, চিন্তা করবেন না। আমি আছি ওর জন্য। সুখ দুঃখে সব সময় ওর পাশে আমি থাকবো। রোমানা বেগম হাত বাড়িয়ে নির্ভীককে আদর করলেন। আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করলেন, সে জানে তার সেই প্রার্থনাগুলো কবুল হবে কিনা। এত তাড়াহুড়ো কেন করেন আপনি বলুন তো? একটু আস্তে হাঁটতে পারেন না? কে অপেক্ষা আছে? প্রভার এমন কথা শুনে নির্ভীক ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সময়টা একবার দেখেছেন? রাত ৮টা বাজে। আরও কখন বাড়ি ফিরবেন? না ফিরলে কোনো সমস্যা? সারা রাত রাস্তায় থাকবেন? থাকাই যায়। মাথা ঠিক আছে আপনার? সারা রাত আপনাকে নিয়ে আমি রাস্তায় থাকবো ভাবলেন কি করে? তাড়াতাড়ি হাঁটুন। একটা গাড়িও তো নিতে দিলেন না, এখন হাঁটুন। প্রভা বিড়বিড় করে বলল, কেন হাঁটতে চেয়েছি সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো হয়েই যেত। কিন্তু আমার তো কপাল খারাপ। আমার কপাল তো আর অত ভালো না। এতদিন অপেক্ষা করে কপালে জুটলে অবশেষে একটা নিরামিষ। রাতের এত সুন্দর আবহাওয়া, পাশে একটা সুন্দরী মেয়ে, কেন রে একটু হাতটা ধরেও তো হাঁটা যায়। তা না করে একা একা মেট্রো রেলের গতিতে ছুটছে, মনে হচ্ছে বাড়িতে বউ বাচ্চা রেখে এসেছে। প্রভা খুব আস্তে কথাগুলো বলেও নির্ভীকের কান অব্দি তা পৌঁছালো। মুচকি হেসে বলল, পিওর সিঙ্গেল মানুষ আমি, বউ বাচ্চা থাকবে কি করে? প্রভা চমকে উঠল, তোতলানো কণ্ঠে বলল, আপ- আপনি শুনেছেন আমি কি বলেছি? কানে তো ঠিকঠাকই শুনতে পাই, তাহলে আপনার কথা শুনতে পাবো না কেন? প্রভা এবারে আর বিড়বিড় করেও কিছু বলল না, মনে মনে ভাবলো, যখন শুনেছেন তাহলে একটু হাতটা ধরলেও তো পারতেন। নির্ভীক হয়তো বুঝলো ওর মনের কথাটা, আলতো হেসে বলল, প্রেম ভালোবাসায় খুব সাধারণ একটা বিষয় কি জানেন? হুট করে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলায় প্রভা একটু অবাক হলো, উত্তরে বলল, না আপনি বলুন। ধীরে ধীরে সম্পর্কটাকে অপবিত্র করে তোলা। মানে? মানেটা খুব সহজ। আমাদের ছোঁয়ার অধিকার একমাত্র নিজের স্ত্রীকেই আছে, পর নারীকে না। যখন কোনো পুরুষ তার শখের নারীকে স্পর্শ করে, তখন অনিচ্ছা সত্ত্বেও তার মাঝে কিছু নিষিদ্ধ ইচ্ছে অবশ্যই জাগে। হয়তো সে তখন অনেক গভীর কিছু কল্পনা করে ফেলে। তার মনে কামনা জাগবে, এটাই স্বাভাবিক। কেননা নারী পুরুষকে তৈরি করা হয়েছে এমনভাবে যে তারা একে অপরের উপর আকৃষ্ট হবে। অনেকেই কথাটা স্বীকার করে, অনেকেই করে না। হঠাৎ এই কথাটা বলার মানে কি? এমনি, কোনো কারণ নেই। প্রভা মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, আমি জানি আপনি কারণ ছাড়া কোনো কথা বলেন না। বলুন না কেন বলেন এই কথাটা। মাঝে মধ্যে কারণ ছাড়া দু একটা কথা বলি আমি। ঠিক যেমন এখন বললাম। কিছু কথা আপনাকে শুধু জানিয়ে রাখলাম, এর থেকে বেশি কিছু আর না। এগুলো জানারই বা আমার কি দরকার ছিল? নির্ভীক মুচকি হেসে বলল, বুদ্ধিমতির জন্য ইশারা যথেষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু আপনি তো দেখছি বড্ড বোকা। সরল স্বীকারোক্তি ছাড়া আপনি কিছুই বোঝেন না। অথচ আপনার আগ্রহ জটিল বাক্যলাপে। প্রভার মাথাটা এবার সত্যি ঘুরে উঠল। এই ছেলেটা মাঝে মাঝে এমন ঘুরিয়ে পেঁচে কথা বলে যে বড় বড় কবি সাহিত্যিকরা হয়তো তার কথার মানে বুঝতে হিমশিম খাবে। সেখানে প্রভা মাত্র এক ক্ষুদ্র পাঠক। আমার সাথে কথা বলতে এলেই আপনাকে এত জটিল জটিল কথা বলতে হয়, তাই না? আপনার কথা আমি বুঝি না কেন? খুব একটা কঠিন কথা তো আমি বলি না। তবে আপনি আমায় বোঝেন না কেন? আপনি ধরা দেন না আমার কাছে। আমার করে খুঁজে পাই না আমি আপনাকে। বোঝার সুযোগও পাই না। নির্ভীক হাসলো। প্রভা সত্যি ওর কথা বোঝে না, না বুঝলে নির্ভীক ধরা দেবে কি করে? মেয়েটা তো এখন অবধি এটাই বুঝলো না যে নির্ভীক অনেক আগেই ওর কাছে ধরা দিয়েছে। নির্ভীককে চুপ থাকতে দেখে প্রভা প্রশ্ন করে উঠল, চুপ করে গেলেন যে? কিছু ভাবছেন? প্রভার প্রশ্নের উত্তরটা নির্ভীক কয়েক লাইনের গানের মাধ্যমে দিল। এর দ্বারা আবার কি বোঝাতে চাইছেন? আমি বড্ড একা অনুপ্রভা। কেউ আমাকে বুঝতে পারে না ঠিকভাবে। যেখানে একটু যত্ন খাতির পাই, সেখানে নিজের জন্য একটু জায়গা খুঁজি। গন্তব্যহীনভাবে সারা আকাশে উড়ে বেড়ানোর পর যখন দেখি কেউ আমায় একটু ভালোবাসা দিচ্ছে, তখন নির্দিষ্টভাবে শুধু তার আকাশেই উঠতে চাই। আমি খুব ক্লান্ত। এবার এমন একটা আকাশে আমি উঠতে চাই যে আকাশটা একান্তই আমার হবে। এটা আমার স্বপ্ন, আমার অনেক দিনের স্বপ্ন।
প্রভা এবারে বেশ অনেক কিছুই আন্দাজ করতে পারলো, সেই সাথে নির্ভীকের করা ইঙ্গিতও বুঝলো। নিজের উত্তরটাও সেও কয়েক লাইনের গানের মাধ্যমেই দিল। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনেই জুড়ি। নির্ভীক আলতো হাসলো। বাকিটুকু পদার দুজনের কেউ কোনো কথা বলল না। প্রভার বাড়ি অবধি পৌঁছাতে আর 5 মিনিটের মতন সময় লাগলো। বিল্ডিংয়ের নিচে ইশরাককে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই চমকে উঠল। ওদেরকে দেখে ইশরাকের মুখেও কুটিল হাসি ফুটে উঠল। নিজেই প্রভাদের দিকে এগিয়ে এলো। আজ ইশরাক একাই এসেছে, ওর সাথে ওর দলের কোনো ছেলে পেলে নেই। এতটা অপেক্ষা কেউ করা সুন্দরী? সেই সন্ধ্যের থেকে তোমার বাড়ির সামনে অপেক্ষায় আছি তোমায় এক নজর দেখব বলে। তুমি কেন আমার ধৈর্যের এত পরীক্ষা নাও বলো তো? আমি কি আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম? আপনি নিজে যেচে নিজের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, আমি কি করতে পারি এতে? তুমি চাইলেই তো সব পারো। এই ধরো এখনই কবুল বলে আমার সাথে আমার বাড়িতে চলে গেলে আমার বউ হয়ে, তাহলে আমার আর কষ্ট করে আমার ধৈর্যের এত পরীক্ষা দিতে হবে না। যাকগে, সে সব কথা বাদ দিই এখন। তার আগে আমায় বলো, তুমি নির্ভীকের সাথে কি করছো? আমি তো তোমায় ওর সাথে বেশি ঘোরাঘুরি করতে নিষেধ করেছিলাম, তাই না? ইশরাকের এবারে প্রশ্নের উত্তরটা নির্ভীকে দিল। গম্ভীর গলায় বলল, ও কার সাথে ঘোরাফেরা করবে সেটা কি তোর থেকে শুনবে? অযথা ঝামেলা করিস না, যা এখান থেকে। ইশরাক শান্ত দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকালো। ইশরাকের সেই শান্ত দৃষ্টির মাঝে যে ঠিক কতটা রাগ আর হিংস্রতা লুকিয়ে আছে সেটা যদি প্রভা বুঝতে পারত, তাহলে হয়তো নিজ থেকে আর নির্ভীকদের সাথে কোনো যোগাযোগ রাখতো না। সুন্দরীর সাথে কথা বলছি তো আমি, তুই অযথা আমার মাথাটা গরম করছিস কেন? তোদের ব্যবস্থা তো আমি এক না একদিন ঠিকই করব, কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে যেন আমার সুন্দরীর আশেপাশেও তোকে আমি না দেখি। তোর কি মনে হয় তোর এসব হুমকিতে আমি ভয় পাই? এর আগেও তো কমবার আমায় হুমকি দিসনি। কখনো কি দেখেছিস ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছি ময়দান থেকে? প্রভার মন বলছে বেশ বড়সড় একটা ঝামেলা তৈরি হতে চলেছে। নির্ভীকের হাত ধরে ওকে অনুরোধ করে বলল, আপনি চলে যান এখান থেকে প্লিজ, আর কথা বাড়াবেন না। প্রভাকে নির্ভীকের হাতটা ধরতে দেখে ইশরাকের মাথায় যেন আগুন জ্বলে উঠল। হিংস্র কণ্ঠে বলল, ওর হাত ধরেছ কোন সাহসে তুমি? ছাড়ো, তুমি কিন্তু আমার সহ্যের সব সীমা ছাড়িয়ে যাচ্ছ সুন্দরী। যার তার সাথে ঢলাঢলি করতে তোমার খুব ভালো লাগে, তাই না? অন্য পুরুষের ছোঁয়া তো মিষ্টি লাগে যেন তোমার কাছে। নির্ভীকের চোয়াল জোড়া শক্ত হয়ে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করলো ইশরাককে মারার উদ্দেশ্যে। প্রভা যেন আগে থেকেই সেটা বুঝতে পারলো। প্রাণপণে নির্ভীককে আটকানোর চেষ্টা করলো, সাথে ঘৃণাভরা কণ্ঠে ইশরাককে উদ্দেশ্য করে বলল, আপনি একটা জানোয়ার, চলে যান আমার চোখের সামনে থেকে। আমার অবাধ্য হয়ে তুমি ঠিক করছো না। যদি আমি তোমাকে না পাই, তোমাকে তো শেষ করবই, সাথে সব কটাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। ওদের রক্তে স্নান করব আমি, তারপরে আমার এই গায়ের জ্বালা মিটবে। ওদের সব কটার কলিজা বের করে আমার কুকুরকে খাওয়াবো। এমন ভয়ানক মৃত্যু ওদেরকে উপহার দেব যেটা কখনো ওরা কল্পনাও করতে পারছে না। আর এর জন্য দায়ী থাকবে কেবল তুমি আর তোমার অবাধ্যতা। নির্ভীকও পাল্টা হিংস্র কণ্ঠে বলল, মারবি তো? বেশ, প্রস্তুত রইলাম তোর হাতে মরার জন্য। কিন্তু মনে রাখিস, আমি মরার আগে তোকে মেরে রেখেই মরবো। আর যদি ওর দিকে হাত বাড়িয়েছিস তাহলে মনে রাখিস প্রয়োজনে তোকে তোর ভাষাতেই সোজা করব। প্রভা ধমকের সুরে নির্ভীককে বলল, চুপ করুন আপনি, আপনি অন্তত আমার দিকটা বুঝুন। কথাটা বলার পর ইশরাককে উদ্দেশ্য করে বলল, আপনি যান এখান থেকে, কথা দিলাম আর ওদের সাথে কোনো যোগাযোগ থাকবে না আমার। প্রভার মুখ থেকে এই কথাটা নির্ভীক একদমই আশা করেনি। মৃদু রাগী কণ্ঠে বলল, মাথা ঠিক আছে আপনার? ওর কথাতে ভয় পেয়ে আমাদের সাথে সম্পর্ক শেষ করে দেবেন আপনি? হ্যাঁ করব, এছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। আমার আগেই বোঝা উচিত ছিল যে আমি আমার এই পোড়া কপাল নিয়ে যাদের জীবনে যাব তাদের জীবনটাও দুর্বিষহ হয়ে যাবে। আর আপনাকে বলছি, ওদের কোনো ক্ষতি আপনি করবেন না প্লিজ, দূরে থাকুন আপনি ওদের থেকে। আমি আপনার কথা রেখেছি, আপনি আমার কথা রাখুন। ইশরাক বক্র হেসে বলল, তুমি আমার একটা কথা শুনলে তার বদলে আমি তোমার 10টা কথা শুনতে রাজি আছি। কিন্তু একটা কথা মনে রেখো, তোমায় ভালোবাসির জন্য এটা ভেবো না যে তোমায় মারতে পারবো না।
জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তোমায় শেষ করতে। যদি আর কখনো ওদের সাথে দেখেছি, বিশেষ করে নির্ভীকের সাথে, তাহলে মনে রেখো ওদের সব কটাবে তো শেষ করবই, তার সাথে তোমাকে ভোগ করে তারপর তোমাকেও শেষ করব। এখন নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি, সেটা যেহেতু তোমার সহ্য হচ্ছে না, তবে বাকিদের সাথে যা করি তোমার সাথেও ঠিক তাই করব। আর এটা করতে আমার বুক একটুও কাঁপবে না। কথাটা বলে ইশরাক পাশে পার্ক করা বাইকটা নিয়ে চলে গেল। ইশরাক সেখান থেকে চলে যেতেই প্রভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। নির্ভীক নিজের থেকে প্রভার হাতটা ছাড়িয়ে নিয়ে রাগে কণ্ঠে বলল, ওই শয়তানের ভয়ে আপনি আমার সাথে আর যোগাযোগ রাখবেন না? থাকতে পারবেন আমার সাথে কথা না বলে? প্রভা নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, দেখুন, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। উনি মানুষ না। যদি আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি আমি কিভাবে নিজেকে ক্ষমা করব বলুন? নির্ভীক দু হাতের মুঠোয় প্রভার হাতটা নিয়ে শক্ত করে ধরে বলল, কিচ্ছু হবে না। আপনার কি মনে হয় ইশরাকের সাথে আমাদের এই শত্রুতাটা আপনার জন্য? না, অনেক পুরনো শত্রুতা এটা আমাদের। জানেন তো, আমি এটা খুব ভালো করেই জানি যে কোনো না কোনো দিন ইশরাক খুব বড় একটা ক্ষতি করার চেষ্টা করবে আমাদের সবার। যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা বেঁচে যাব, কিন্তু তাই বলে কি ওর ভয়ে বেঁচে থাকাটাকে দুর্বিষহ করে তুলব? আপনি বুঝতে পারছেন না, আপনাদের সাথে ওর আগের ঝামেলা আর এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এর আগে কলেজে একটা ছেলে আমার সামনে সাথে সামনে একটু কথা বলেছিল, সেই জন্য ছেলেটাকে মেরে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করিয়েছিল। বকুলের স্বভাবের মাঝে একটু মেলি ভাব আছে, এজন্য বকুলও অতটা গুরুত্ব দেয়নি। ঠিক এই ভয়েই আমি কারোর সাথে বন্ধুত্ব করি না, কিন্তু কেন জানি আপনাদের সাথে করে ফেললাম। এখন আমার নিজেরই নিজেকে চড় লাগাতে ইচ্ছে করছে। আমারই উচিত হয়নি আপনাদের সাথে আগ বাড়িয়ে বন্ধুত্বটা করা। নির্ভীক জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। যদি আপনি যোগাযোগ রাখতে না চান তবে ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাকে আপনার সাথে কথা বলার থেকে কেউ আটকাতে পারবে না। আপনি চুপ করে থাকবেন তো বেশ ভালো কথা, আমি একাই পড়ে যাব। আপনার নীরবতাই আমার কথা বলার সঙ্গী হবে। আপনি আমার সাথে দেখা করতে চাইবেন না তো কোনো ব্যাপার না। এই শহরের হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকে আমি আপনাকে ঠিক খুঁজে বের করে দেব। যান, উপরে যান। আমি গেলে আপনি গেলে আমি বাড়ি ফিরবো। প্রভারও কেন যেন আর কিছু বলতে ইচ্ছে করলো না, কিছু বলল না, নির্ভীককে চুপচাপ ভিতরে চলে গেল। নির্ভীক ভেবেছিল হয়তো প্রভা ফিরে এসে ওকে বলবে যে না, ইশরাকের ভয়েও নির্ভীকের সাথে যোগাযোগ বন্ধ করবে না, হয়তো ভরসা দিয়ে বলবে, আমি জানি আপনি আছেন, আর আপনি থাকতে আমার কিচ্ছু হতে দেবেন না, সেটা আমি জানি। আপনি সাথে থাকলে আমার কোনো ভয় নেই। কিন্তু তেমন কিছু হলো না। প্রভা একবার ফিরেও তাকালো না। নির্ভীকের বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো হুট করে, কেমন এক শূন্যতা অনুভূত হলো। এই কি তবে হারানোর ভয়? সময়টা তখন সকাল 5টা কি 6টা। প্রভা আর সমী দুজনেই তখনও গভীর ঘুমে তলিয়ে আছে। ঘুমের মাঝেই ক্রমাগত কারো একটা কলিং বেল বাজানোর আওয়াজে দুজনে ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ল। দুজনের মনে একই প্রশ্ন উকি দিল যে এত সকালে কে এলো। ওদের বাড়িতে আসার মতো কেউ নেই। মাস শেষে বাড়িওয়ালাকেও আসতে হয় না, কেননা প্রভারা সময় মতো টাকা নিজেরাই গিয়ে পরিশোধ করে দেয়। আর পরিশোধ করতে না পারলেও উনি কখনোই চাপ দেন না। তাড়াতাড়ি করে কাঁথাটা সরিয়ে ওড়না গায়ে দিয়ে দরজার উদ্দেশ্যে পা বাড়ালো প্রভা। ওর পিছু পিছু গুটিসুটি পায়ে সৌমিও এলো। দরজা বন্ধ অবস্থাতেই প্রভা কয়েকবার আগন্তুকের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করে বলল, কে? বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে ক্রমাগত কলিং বেল বাজিয়েই যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে প্রভাকে দরজাটা খুলতে হলো। আগন্তুককে দেখতেই দুজনের হৃস্পন্দনের গতি কয়েক গুণ বেড়ে গেল যেন। এলোমেলো অগোছালো চুল, লাল টকটকে দুটো চোখ, আর ঘামে ভেজা পুরো শরীর দিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইশরাক। তার দৃষ্টিতে আজ সেই হিংস্রতা নেই, বড্ড নির্জীব দেখাচ্ছে। কিন্তু তারপরেও সে লাল টকটকে দুটো চোখ দেখে প্রভার সমী দুজনেই ভয় পেল, ভীষণ ভয় পেল। ইশরাক যতই বিরক্ত করুক না কেন,
এর আগে কখনো ওদের বাড়ি অবধি আসেনি, আজ প্রথম এলো, তাও আবার এত সকাল সকাল। ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় পেলেও প্রভাতা প্রকাশ করতে চাইল না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে মুখমণ্ডলে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে ইশরাককে উদ্দেশ্য করে প্রশ্ন করল, কেন এসেছেন আমার বাড়িতে? ইশরাক শান্ত দৃষ্টিতে প্রভার দিকে তাকালো, সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে ঢুলছে। নিজের শরীরের ওপর যেন তার নিয়ন্ত্রণ নেই। আমাকে দেখে তুমি খুশি হওনি সুন্দরী? ইশরাক কথাটা বলতেই ওর মুখ থেকে একটা উটকো গন্ধ প্রভার নাকে লাগলো। ভীষণ বিচ্ছিরি একটা গন্ধ, মনে হয় মাতাল হয়েই এখানে এসেছে। আপনাকে দেখে তো আমার খুশি হওয়ার কথা না, চলে যান এখান থেকে। কথাটা বলে প্রভার মুখের উপর দরজা লাগিয়ে দিতে নিলে ইশরাক এক হাত দরজায় ঠেকিয়ে আটকালো। প্রভা অনেক চেষ্টা করেও লাগাতে পারল না। ইশরাক দু কদম এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, আম রিয়েলি সরি সুন্দরী। আমি তোমায় কাল খুব বাজে বাজে কথা বলে ফেলেছি, তাই না? খুব কষ্ট পেয়েছো তুমি আমার কথায়। প্লিজ এবারের মতন মাফ করে দাও। প্রমিস করছি আর কখনো এমন বলবো না। ইশরাকের মুখ থেকে এমন কথা শুনে প্রভার বিস্ময়ের মাত্রা রইল না। এত সকাল সকাল কি এখানে নাটক করতে এসেছে, নাকি সত্যি সত্যি কথাগুলো বলছে তা প্রভার ভাবনার বাইরে, নাকি মাতার জন্যই এমন আজে বাজে কথা বলছে? না, প্রভা কিছু ভাবতে পারছে না। ওর শুধু এখন ভয় করছে। ইশরাকের শান্ত রূপটা প্রভার কাছে ভীষণ ভয়ঙ্কর লাগে। প্রভাকে চুপ থাকতে দেখে ইশরাক পুনরায় অপরাধী কণ্ঠে বলল, বললাম তো সরি সুন্দরী, এবার অন্তত ক্ষমা করে দাও। আমি না তোমায় চিনতে ভুল করেছিলাম, অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, তোমার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছি। আমি জানি আমার এসব করা একদম ঠিক হয়নি, কিন্তু কি করব বলো, তোমায় তো আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অন্য কারোর সাথে তোমায় আমি সহ্য করতে পারি না। প্লিজ চলে যান এখান থেকে, কেউ দেখলে খারাপ ভাববে। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা জিনিসই জানি, আমার সুন্দরী আমার উপর রাগ করেছে, আর আমাকে ওর রাগ ভাঙাতে হবে। ও সুন্দরী, প্লিজ 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 এবারের মতন আমায় ক্ষমা করে দাও। দেখো, শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাইবার জন্য 7 সকালে আমি এখানে ছুটে এসেছি। আই লাভ ইউ সুন্দরী, প্লিজ এবারের মতন ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়েছি ক্ষমা করে, এবার যান। না, আমি জানি তুমি আমায় এখনো ক্ষমা করতে পারোনি। দেখ, প্রভা এবারে ভীষণ বিরক্ত হলো। এই ছেলের উদ্দেশ্যে কিছু বুঝতে পারছে না, কখন যে এর মাথায় কি চলে কে জানে। ইশরাক খান তো কারো কাছে ক্ষমা চাওয়ার মানুষ না, আর যে কথাগুলো প্রভাকে বলেছিল সেগুলো সবই ওর চরিত্রের সাথে মানানসই। ওর মতন মানুষকে দিয়ে অমন নোংরা কথাই আশা করা যায়। তাহলে আজ ক্ষমা চাওয়ার কারণটা কি? প্রভাকে ভাবনার মাঝে নিমগ্ন থাকতে দেখে ইশরাক দুহাত জোর করে প্রভার সামনে দাঁড়িয়ে ফের অপরাধী গলায় বলল, সুন্দরী, তোমায় আমি কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। তোমায় কষ্ট পেতে দেখলে না আমার একদম বুকে ব্যথা করে। আসলে তুমি তো বোঝো না যে দিন শেষে তোমায় বউই হতে হবে। বাট আই প্রমিস, আজ থেকে আর তোমার সাথে এমন কিছু করব না আমি। তোমার যার সাথে ইচ্ছা তুমি মিশতে পারো, ওই নির্ভীক, তিশান, উৎসব, ওদের সাথেও মিশতে পারো, আমি কিচ্ছু বলবো না। প্রভা ভ্রুকুচকে সন্দেহী কণ্ঠে বলল, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আমি কোনো মিথ্যা শুনতে চাই না, সত্যিটা বলুন। নিজেকে আমার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা করে কোনো লাভ নেই, কেননা আপনি যে মানুষটা ঠিক কেমন সেটা আমি এতদিনে খুব ভালো করেই বুঝে গেছি। আপনিও কখনো আপনার আসল রূপটা আমার থেকে আড়াল করার চেষ্টা করেননি, তাহলে আজ ভালো মানুষের মুখোশটা পরে কেন এসেছেন আমার সামনে? প্রভার এমন প্রশ্ন শুনে ইশরাকের মুখে হাসি ফুটে উঠল। সেই হাসিটার আসল অর্থ বর্ণনা করা প্রভার পক্ষে সম্ভব নয়। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না জন্য 2 কদম পিছিয়ে গিয়ে আবারও দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। মুখে সেই হাসিটা বজায় রেখে প্রভাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, আমি যে কোনো মূল্যে তোমায় চাই। আর তোমাকে ওদের সাথে কথা বলার অনুমতি দিলাম, তার কারণ আমি তোমাকে এটা বোঝাতে চাই যে তুমি যতই চেষ্টা করো না কেন, কোনো একদিন আমার খাঁচাতেই তোমায় বন্দী হতে হবে। তোমাকে আমার পোষ মানতে হবে। কথাটা বলে ইশরাক শব্দ করে হেসে উঠল। কি বিচ্ছিরি তার সে হাসির ধরনটা। সমী এগিয়ে এসে প্রভার কানের কাছে ফিসফিস করে বলল, প্রভা উল্টোপাল্টা কিছু করবে না তো?
বুঝতে পারছি না এর আসল উদ্দেশ্যটা কি। ওই যে নির্ভীক, টিশান, ওনারা আছে না, ওদেরকে কল দিই, ওরা আসলেই ভয় পালিয়ে যাবে। না, ওরা আসলে ঘটনা জটিল হবে, দাঁড়া দেখছি। ক্ষমা চাওয়ার জন্য এসেছিলেন, ক্ষমা চাওয়া শেষ, এবার বেরিয়ে যান। আপনার মুখটাও দেখতে চাই না আমরা। যাচ্ছি সুন্দরী, যাচ্ছি। কিন্তু জানো তো, আমার একটা আফসোস, তুমি আমার ভালোবাসাটা বোঝোই না। ঠিক এই জন্যই তোমার উপর আমার জোর জবরদস্তি চালাতে হয়। প্রভা তার ছিল ভরা কণ্ঠে বলল, আগে ভালোবাসার মানেটা ঠিক করে বুঝুন, তারপর বলতে আসবেন যে আপনি আমায় ভালোবাসেন। ইশরাকের মুখের হাসি নিভে গেল। মৃদু গম্ভীর কণ্ঠে বলল, আমার ভালোবাসা তোমার বিশ্বাস হয়নি সুন্দরী? আপনি তো ভালোই বাসেন না, বিশ্বাস হবে কি করে? যাকে ভালোবাসা যায় তার প্রাণ কখনো কেড়ে নেওয়া যায় না। আর আপনি তো প্রতিটা মুহূর্তে আমায় একটাই হুমকি দিয়ে আসছেন, যদি আমি আপনার না হই আমাকে মারতে আপনার হাত কাঁপবে না, এটাই বুঝি আপনার ভালোবাসা? তাহলে আমি একটাই কথা বলবো, এমন ভালোবাসাকে ঘৃণা করি আমি। এমন ভালোবাসাকে গ্রহণ করার আগে আমি মৃত্যুকে গ্রহণ করব হাসি মুখে, তবুও এই নোংরা অমানুষকে গ্রহণ করতে পারবো না আমি। ইশরাক এবারে শব্দ করে হেসে উঠল। কে জানে তার সেই হাসির মানেটা ঠিক কি। তবে আর কিছু বলল না। দরজাটা লাগিয়ে দিতে বলে টলমলে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল সেখান থেকে। ইশরাক যেতেই প্রভা তাড়াহুড়ো করে দরজাটা বন্ধ করে দিল। দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই সকাল সকাল ইশরাকের আগমন, হুট করে ওর পরিবর্তন এবং হেয়ালি করে কথাবার্তা, হাসা, সব কিছুই যেন কোনো আগাম বিপদের বার্তা দিল প্রভাকে। প্রভা আরেকটা বিষয় আজ ভালোভাবে বুঝতে পেরেছে যে ইশরাক সুস্থ মস্তিষ্কের মানুষ হতেই পারে না। আর ভয়টা এই জন্য আরও বেশি হচ্ছে। যার মস্তিষ্কই সুস্থ না, সে যে কোনো কাজ করে ফেলতে পারে, হোক সেটা ভয়ঙ্কর কিংবা অমানবিক। তার মানে ইশরাক আপনাকে যা বলেছে আপনি তেমনটাই করছেন। ও আপনাকে উঠতে বললে উঠছেন, বসতে বললে বসছেন, তাই তো? প্রভা মৃদু বিরক্তিকর কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, আপনি তো এমন ছিলেন না, পরিস্থিতি বোঝার চেষ্টা কেন করছেন না? আপনি যদি আমাকে না বোঝেন তাহলে আমি কোথায় যাব বলুন তো? নির্ভীকের মন তাও যেন নরম হলো না। রাগ আর অভিমান দুটোই আজকাল একটু বেশি বিরক্ত করছে নির্ভীককে। বুঝতে পেরেছি। তো আমি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইশরাক আপনাকে যা করতে বলছে আপনি তাই করছেন। বিয়েটাও তো করে নিতে পারেন ওকে। এটা আবার বাদ রাখবেন কেন? নির্ভীকের এমন কথা শুনে প্রভার হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। গম্ভীর গলায় বলল, করে নিতে বলছেন? আমার বলার অপেক্ষাতে তো কোনো কিছুই নেই। এটাও নিশ্চয়ই থাকবে না। হ্যাঁ, করে নিব ইশরাককে। আপনার জীবন, আপনার ইচ্ছা। প্রভার এবার বেশ রাগ হলো। মৃদু রাগী কণ্ঠে বলল, আমার জেদ সম্বন্ধে কিন্তু আপনার বিন্দুমাত্র ধারণা নেই। আমি যদি একবার ঠিক করি যে আমি ইশরাককে বিয়ে করে নেব, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না আমায়। আজই বিয়ে করে নেব, বলুন করব? নির্ভীকের যেন এবারে হুঁশ ফিরল। চট করে বলে উঠল, না। প্রভা বুঝলো এবারের ওষুধে কাজ হয়েছে। কেন করব না? আমার জীবনে আমার ইচ্ছে, তাই না? নির্ভীক অসহায় দৃষ্টিতে প্রভার দিকে তাকালো। মনে হয় অভিমানের বশে দুটো কথা বলেই ফেলেছে, তাই বলে প্রভাকেও এমন রাগ দেখাতে হবে? অভিমানটা বুঝলো না প্রভা। অভিমান বোঝার দায়িত্ব বুঝি শুধু পুরুষের একারই, নারীর নেই? রাগ দেখানোর অধিকারও বুঝি শুধু পুরুষের একারই, নারীর নেই? প্রভার যুক্তির কাছে নির্ভীক দমে গেল। দুজনেই কিছুটা সময় নীরব থাকলো। নীরবতাটাও ভাঙলো নির্ভীক। অনার্স শেষ করতে আর 1 বছরের কম সময় লাগবে। তারপর একটা চাকরির ব্যবস্থা করতে হবে। একটা নির্দিষ্ট আয়ের জায়গা বানাতে হবে। এর আগে অন্য কিছু ভাবতে চাই না। নির্ভীকের কথার ইঙ্গিতটা ধরতে পেরে প্রভা বলল, কোনো কিছুতেই তাড়াহুড়ো আমার পছন্দ না। আমি অপেক্ষা করতে জানি, কিন্তু একটা কথার শূন্য পকেটে হাত ধরার সাহস আমার আছে। আমি আমার ব্যবসা শুরুর কথা বলেছি, অন্য কিছু না। আগে একটা চাকরি করে টাকা জমাতে হবে, তারপর আমার ব্যবসার কথা ভাববো।
নির্ভীক যে ব্যাপারটাকে কাটিয়ে নিতে চাইলো সেটা প্রভা ঠিকই বুঝলো। হয়তো কথাটা বলার পর নির্ভীকের উপলব্ধি হয়েছে যে ভুল সময় ভুল কথা বলে ফেলেছে, সেজন্য ফিরিয়ে নিতে চাইছে। কিন্তু মুখ দিয়ে একবার কথা বেরিয়ে গেলে সেটা তো আর ফেরত নেওয়া যায় না। নির্ভীক চেষ্টা করলেও প্রভা চেষ্টা করলো না, সরল স্বীকারোক্তি দিয়ে বলল, আর আমি কিসের কথা বলেছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নির্ভীক আর কিছু বলার সুযোগ পেল না, তার আগেই ওর ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে হাতে নিতেই দেখলো অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে নির্ভীকের দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো। নির্ভীকের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠল। ঠিক আছিস নির্ভয়? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আর এটা কার নম্বর থেকে কল করেছিস? নির্ভয় দুর্বল কণ্ঠে জবাবে বলল, এটা প্রিয়নর নাম্বার নির্ভীক, এটা প্রিয়নর নাম্বার নির্ভীক। আমি সিটি হসপিটালে আছি, একবার একটু আসতে পারবি প্লিজ? নির্ভয় হাসপাতালে কথাটা শুনতে নির্ভীক আঁতকে উঠে বলল, কি হয়েছে তোর সেটা আগে বল। তেমন কিছু না, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। পায়ে একটা মাইনর ফ্র্যাকচার হয়েছে আর মাথায় হালকা চোট লেগেছে। আসলে এই অবস্থায় তো একা বাড়ি ফিরতে পারবো না। তুই বা তোরা আসলে একটু সাহায্য হতো, তোদেরকে দেখলে একটু শান্তিও পেতাম। নির্ভীক কোনো সময় ব্যয় না করে বলল, চিন্তা করিস না, আমরা আধা ঘন্টার মধ্যে আসছি। নির্ভীক ফোনটা কেটে দিতেই সঙ্গে সঙ্গে আগে বাকিদেরকে কল দিয়ে খবরটা জানালো। সবাই বলেছে হাসপাতালে যাচ্ছে। এতক্ষণে প্রভাকে কোনো প্রশ্ন করার সুযোগই পায়নি। ফোনটা রাখতেই চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট হয়েছে বললো। কি যে করে না ছেলেটা, রাস্তাঘাটে চলাফেরার সময় সবসময় খামখেয়ালিপনা থাকে। আমি আসছি কেমন? আরে দাঁড়ান, একা কোথায় যাচ্ছেন? আমিও তো যাবো ওনাকে দেখতে। আচ্ছা ঠিক আছে চলুন। তাড়াহুড়ো করে দুজনে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। অ্যাক্সিডেন্ট নিতান্তই একটা স্বাভাবিক ঘটনা। প্রতিদিন সারা দেশে এমন অসংখ্য অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। সেসব হয় পথচারীর গাফিলতির কারণে কিংবা গাড়ি চালকের অসাবধানতাবশতঃ গাড়ি চালানোর জন্য। এটা এই দেশে একটা সাধারণ ঘটনা। নির্ভীকরাও বেশ স্বাভাবিকভাবেই নিল পুরো ঘটনাটাকে। কিন্তু আদৌ কি ঘটনাটা স্বাভাবিক, নাকি এ কেবল ঝড়ের পূর্বাভাস ছিল? আমার কেন যেন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওনাকে মারতে চাইছিল। প্রেরণার এমন কথা শুনে সবাই চমকে উঠল। ওদের পুরো দলের মধ্যে নির্ভয় হচ্ছে সবচেয়ে নির্ঝঞ্ঝাট মানুষ, যে কারোর সাথে কোনো ঝামেলা করতে পছন্দ করে না। সব সময় সব ধরনের ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করে। তাহলে ওর সাথে কার এত শত্রুতা থাকতে পারে? মারতে চেয়েছিল? নির্ভীক সন্দেহী কণ্ঠে প্রেরণাকে উদ্দেশ্য করে বলল। কেন মনে হলো এমনটা? প্রেরণা একটু ভেবে বলল, আমি তো রাস্তার এই পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি পুরো ব্যাপারটা। গাড়িটা খুব হাই স্পিডে আসছিল, গাড়িটা সোজাই চলে যাওয়ার কথা। রাস্তায় তখন তেমন একটা ভিড়ও ছিল না, কিন্তু নির্ভয়ের কাছাকাছি গাড়িটা আসতেই হুট করে সোজা না দিয়ে বাম দিকে চলে আসে এবং ধাক্কা মেরে চলে যায়। মানে গাড়িটা তো ওনার বাঁ দিক দিয়ে আসার দরকার ছিল না। ওনার ভাগ্য ভালো ছিল বলে যেও খুব একটা বেশি ক্ষতি করতে পারেনি। প্রেরণার কথাই যুক্তি আছে। সত্যি এমনটা তো হওয়ার কথা ছিল না। সবাইকে ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে নির্ভয় বলে উঠল, তোরা সবাই আসলে অতিরিক্ত ভাবছিস। আরে হয়তো মাতাল ছিল, যে স্পিডে গাড়ি চালাচ্ছিল তাতে তাই মনে হবে। হ্যাঁ, একটা মানুষকে ধাক্কা দিল, তারপরেও থামায়নি, সেম স্পিডে গাড়ি চালিয়ে চলে গেছে। উৎসব চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। সে নিজের কোনো মন্তব্য জানায়নি এখন অবধি, শুধু সবার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। এ পর্যায়ে বলে উঠল, মালটাকে যদি পেতাম গাড়িসহ উড়িয়ে দিতাম। একবার ধরতে পারলে নিচ থেকে উপর পর্যন্ত আচ্ছা মতো ঝালাই করতাম। এমন ধোলাই দিতাম গাড়ি চালানো কেন জীবনে আর গাড়িতে ওঠারই সাহস পেত না। উৎসবের কথায় সম্মতি জানিয়ে দিশান বলে উঠল, গা হাত পায়ে দু চারটা পেরেক পুঁতে দিতে পারো, কিংবা ধরে গরম তেলের মতো ছেড়ে দিতে পারো। এগুলো হচ্ছে শাস্তি দেওয়ার নতুন আইডিয়া।
ওদেরকে থামিয়ে দিয়ে নির্ভীক নির্ভয়কে উদ্দেশ্য করে বলল, ব্যাপারটাকে এতটা হালকাভাবে নিস না নির্ভয়। একটু ভালো করে ভেবে দেখতো, যে কারোর সাথে কি তোর কোনো শত্রুতা আছে? না নির্ভীক, তোরা ছাড়া তো আর কারোর সাথে আলাদাভাবে মিশি না। যেখানে নির্ভয় বলছে যে ওরা কারোর সাথে কোনো শত্রুতা নেই, সেখানে আর কেউই কথা বাড়ালো না। নিস্তব্ধ কেবিনটায় প্রেরণার ফোনের শব্দে সবার মনোযোগ ওর দিকেই গেল। কার সাথে কথা বললো সেটা কেউই বুঝতে পারলো না। ফোনটা রাখার পর কেউ কোনো প্রশ্ন করার আগেই প্রেরণা নিজ থেকেই বলে উঠল, বাবা আর আঙ্কেল এসেছেন নির্ভয়। প্রেরণার মুখ থেকে কথাটা তিশান কিংবা নির্ভয় কারোরই ঠিক পছন্দ হলো না। নির্ভয় জানে এই অ্যাক্সিডেন্টের জন্য ওর বাবা কোনো না কোনোভাবে ঠিক ওকেই দায়ী করবে। আর তিশান প্রবেশ শিকদারের মুখোমুখি হতে চায় না। কেন যেন এই মানুষগুলোকে তিশানের সহ্য হয় না। ভালো সভ্য মুখোশ পরা মানুষগুলোকে তিশান পছন্দ করে না। দেখলেই মাথায় আগুন ধরে যায় যেন। তাদের মাঝে প্রেরণার বাড়ির সবাইও উপস্থিত আছে। কাউকে কিছু না বলে নিঃশব্দে চলে যেতে নিলে প্রেরণাই ওকে বাধা দিল। কোথায় যাচ্ছ? বাবা আসছে, দেখা করে যাও। তিশান শান্ত কণ্ঠে বলল, উনি ওনার কাজে আসছেন, আমার সাথে দেখা করাটা জরুরি না। জরুরি না মানছি, কিন্তু দেখা করলে তো আর ক্ষতি নেই। অনেক দিন হলো তো দেখা হয় না, তাই বলছিলাম দেখা করে যাও। তিশান হালকা হেসে বলল, তোমার বাবা আমার সাথে দেখা করতে চান না, ওনার কোনো ইচ্ছেই নেই তোমার মতো একটা লুজারের সাথে কথা বলার। কথাটা বলে তিশান চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই কেবিনের দরজা খুলে প্রবেশ শিকদার আর নির্ভয়ের বাবা মিরাজুল সাহেব প্রবেশ করে। মিরাজুল ছেলের দিকে এগিয়ে গেলেও প্রবেশ শিকদার তিশানকে দেখে দরজার কাছেই থমকে গেলেন। এখানে তিশানকে তিনি দেখতে পাবেন সেটা কখনোই আশা করেননি। তুমি এখানে কি করছো? তিশানের উত্তর দিতে ইচ্ছে করছে না। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন তিশান কোনো উত্তর দিল না, তখন প্রেরণা পরিস্থিতি সামাল দিতে নিজে থেকেই বলে উঠল, তিশান ভাই তো নির্ভয়ের বন্ধু, সেজন্য ওনাকে দেখতে এসেছে। প্রবেশ শিকদার গম্ভীর গলায় বললেন। ও কি উত্তরটা দিতে পারতো না, নাকি কথা বলতে ভুলে গেছে? প্রেরণা দমে গেল, কিন্তু তিশান এবারে উত্তর দিল, কথা বলার সক্ষমতা থাকার মানে এই না সবসময় কথা বলতেই হবে। ইচ্ছে হয়নি তাই উত্তর দেয়নি। তিশানের মুখ থেকে এমন কথা শুনে উৎসবার প্রভা ফিক করে হেসে ফেলল। অন্য সময় হলে নির্ভয় হাসত, কিন্তু এখন তার হাসার মতন মন মেজাজ নেই। উৎসবার প্রভাকে হেসে উঠতে দেখে নির্ভীকও বিপাকে পড়ল, কেননা ওদের সাথে সাথে প্রবেশ শিকদারের দৃষ্টি নির্ভীকের ওপরেও পড়েছে। এদিকে প্রেরণা পরিস্থিতিটা কিভাবে সামাল দেবে সেটা ভেবেই হাঁসফাঁস করছে। ও চাইছে সব স্বাভাবিক করতে, কিন্তু বাকিরা সব তালগোল পাকিয়ে দিচ্ছে। তিশানের আর ইচ্ছে হলো না সেখানে থাকার। চলে যেতে নিলে প্রবেশ শিকদার বলে উঠল, কিছু কি করতে পেরেছো জীবনে, নাকি এখনো বাবার অন্যায় ধ্বংস করছো? গোছালো জীবনটাকে শেষ করে ফেললে নিজ হাতে, তাই না? আমার ভাইয়ের সম্মান শেষ করে দিলে তুমি। প্রেরণা প্রবেশ শিকদারের হাত টেনে ধরে ইশারায় ওনাকে এসব কথা বলতে নিষেধ করলো। ওনার সেই কথাগুলো শুনে তিশানের পাজোড়া থেমে গেল। উত্তর না দিয়ে পালিয়ে গেল না সে। 2 কদম পিছিয়ে এসে গম্ভীর গলায় প্রবেশ শিকদারকে বলল, কিছু করতে পারলেও আপনার বাড়িতে গিয়ে 2 মুঠো ভাত চাইবো না, আর কিছু না করতে পারলেও চাইবো না। অর্ণ ধ্বংস করলে আমার বাপেরটা করছি, ওনার স্বার্থপর ভাইয়ের না। নিজের জীবন নিজে শেষ করছি, এতে কোনো আফসোস নেই আমার। আর ভাইয়ের প্রতি এতই দরদ, তাহলে আজ এতগুলো বছর ধরে একটাবার খোঁজ খবর নেওয়ার সময় পান না কেন? তিশান খুব সুন্দরভাবে গুছিয়ে সবগুলো প্রশ্নের উত্তর দিল, সাথে পাল্টা নিজেও একটা প্রশ্ন করলো। এদিকে প্রেরণা পড়েছে মহাবিপকে। সব কিছু ঠিক করতে চাইলেও অথচ সব যেন হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে। প্রবেশ শিকদার গর্জে উঠে বললেন, আজ অবধি ভদ্রতা শিখলে না? সম্পর্কে চাচা হই তোমার, সম্মান দিয়ে কথা বলতে অন্তত শেখো। সম্মান এত সস্তা জিনিস না যে সবাইকে দিয়ে দেব। আমি ভেবে চিন্তে লোক বুঝে সম্মান দিই। প্রবেশ শিকদার আবারও গর্জে উঠে কিছু বলতে নেবেন, তার পূর্বেই পিছন থেকে উৎসবনাকে উদ্দেশ্য করে বলল, কাকু কাকু,
বলেছিলাম যে একটু আস্তে কথা বলুন না প্লিজ। আমাদের রোগীর তো আপনার চেঁচামেচির আওয়াজে এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আজ কেন যেন প্রভার হাসিও মানুষজন কিছু মানতে চাইছে না, হুট করে বেরিয়ে আসছে। এই যেমন এবারেও উৎসবের কথাটা শুনে হেসে ফেলল, কিন্তু প্রভা খুব ভালো করে বুঝতে পারছে যে এই মুহূর্তে হাসাটা একদম উচিত না, কিন্তু কি করবে, বেরিয়ে এলে তো আটকাতে পারেনি। নির্ভীক রাগার বিরক্তিকর দৃষ্টিতে উৎসবের দিকে তাকাতেই ও থেমে গেল। এদেরকে নিয়ে এখানে আর থাকা যাবে না। চুপচাপ উৎসবকে আর প্রভাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ওরা বাহিরে যেতেই মিরাজুল সাহেব বিরক্তিকর কণ্ঠে বলল, সবকটা বিয়াদব, এদের সাথে থেকে থেকে ছেলেটা বিগড়ে যাচ্ছে দিন দিন। ওনার কথার প্রতিবাদ জানিয়ে তিশান বলে উঠল, আমাদের সাথে না থাকলে না এতদিন ছেলের ছবি ধরে নিয়ে বসে থাকতে হতো। ছেলেকে আর ধরতে পেতেন না সামনে থেকে। আল্লাহ আমাদের উসিলায় আপনার ছেলেকে বাঁচিয়ে রেখেছে। কথাটা বলেই তিশান গটগট পায়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে গেল। প্রেরণা একটা হতাশার শ্বাস ফেলল। সে পারল না কিছু ঠিক করতে পারল না, বরং সব কিছু আরও খারাপ হয়ে গেল। পড়ার টেবিলে বসে আনমনে কি যেন ভাবছে উষা। সামনে বই মেলানো, তবে তার মনোযোগ অন্য কোথাও। উৎসব দরজায় দুবার টোকা দিয়ে ভেতরে প্রবেশ করলো। উষা অবশ্য তখনও খেয়াল করেনি। আনমনে কিছু একটা ভাবতে দেখে উৎসব নিজে থেকেই জিজ্ঞেস করলো, কি ভাবছিস উষা? এবারে উষার ধ্যান ভাঙল। ঠিকঠাক হয়ে বসে স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, আমি পড়ছিলাম ভাইয়া। উৎসব একটা চেয়ার টেনে উষার পাশে বসলো, শান্ত কণ্ঠে বলল, মিথ্যা বলছিস আমাকে? উষা একটু থতমত খেল। সে মিথ্যে বলতে বরাবরই ব্যর্থ হয়। চোখ মুখের অবস্থা দেখে উৎসব বুঝে যায় যে ও সত্যিই বলছে না মিথ্যা বলছে। হয়তো এবারেও সেভাবেই ধরে ফেলবে, কিন্তু তবুও উষা এবার আর ধরা দিল না। পরিস্থিতিটা সামাল দিতে বলে উঠল, মিথ্যে বলতে যাবো কেন? এই দেখো সামনে বই, আমি সত্যি পড়ছিলাম। যেহেতু উষা এড়িয়ে যেতে চাইছে, তাই উৎসব আর এই নিয়ে কোনো প্রশ্ন করলো না। উৎসব অবশ্য জানে উষাকে নিয়ে এতটা গভীর ভাবনায় নিমগ্ন থাকতে পারে। সেই একই বিষয়টা নিয়ে তো উৎসবও এসেছে উষার সাথে কথা বলতে, কিন্তু কেন যেন এখন অস্বস্তি হচ্ছে। কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। উষা যেন বুঝতে পারলো যে উৎসব ওকে কিছু বলতে চাইছে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তুমি কি আমার কিছু বলবে ভাইয়া? উৎসব দ্বিধান্বিত কণ্ঠে বলল, আসলে তুই তো আমার থেকে অনেকটাই ছোট। তোকে কথাগুলো বলতে কেন যেন অস্বস্তি হচ্ছে, কিন্তু বলাটা খুব দরকার উষা। উষা নির্ভয় দিয়ে বলে উঠল, আমার বলতে অস্বস্তি হওয়ার কারণ আছে? যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করব না। উৎসবের অস্বস্তিটা যে অন্য জায়গায় হচ্ছে। নিজের আদরে ছোট বোনটাকে, ওর ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়ার কথা বলতে এসেছে। কেন যেন অপরাধী মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে বন্ধুর কথা ভাবতে গিয়ে বোনটাকে কষ্ট দিয়ে ফেলছে, বড্ড কষ্ট দিয়ে ফেলছে। হয়তো স্বার্থপরের মতন আচরণ করছে উৎসব, কিন্তু এছাড়া তো তার কাছে আর কোনো উপায় নেই। উৎসব যা করেছে উষার ভালোর জন্যই করছে। নির্ভীককে ভুলে যেতে পারবি না? উৎসবের মুখ থেকে এমন প্রশ্ন শুনে চমকে উঠল উষা। জড়ানো কণ্ঠে বলল, হঠাৎ এই প্রশ্ন করলে কেন? উনি বলেছেন? না, আমি তোকে বলছি, পারবি না ওকে ভুলে যেতে? যদি আমি বলি পারবো না, তাহলে কি এর কোনো সমাধান তোমার কাছে আছে ভাইয়া? উৎসব নিরুত্তর রইল। ওর কাছে সমাধান নেই, কিন্তু উষাকে যে ভুলতেই হবে। জানতাম তোমার কাছে কোনো উত্তর নেই। বেশ, তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমি জানি না কি করে ওনাকে ভুলে যাব। তুমি আমায় কোনো রাস্তা বলে দাও। আমার মন থেকে কি করে ওনাকে বের করব, তুমি আমার সেই উপায়টা বলে দাও ভাইয়া। ওর কথা ভাবা বন্ধ কর। তাহলে ওনাকে আমার ভাবনা আসতে নিষেধ করে দিও। আমি তো ওনাকে আসতে বলি না আমার ভাবনার মাঝে। উনি কেন চলে আসেন বারবার আমার ভাবনার মাঝে, আমার কল্পনাতে, আমার স্বপ্নগুলোতে? ওকে ভালোবাসা ছেড়ে দে, তুই কখনোই পাবি না ওকে। তুমি চাইলে সব সম্ভব। তুমি শুধু ওনার কথাই ভাবলো ভাইয়া, আমার কথা একটাবারও ভাবলে না। আমারও তো কষ্ট হয়। আমিও তো ইচ্ছে করে ওনাকে ভালোবাসিনি, ভালোবেসে ফেলেছি। এখন যে আর মনটাকে ফিরিয়ে আনতে পারছি না,
আমি কি করব বলো? তুমি জানো উনি তোমার কথা ফেলবে না। একটা বার ওনাকে একটু অনুরোধ করবে ভাই প্লিজ আমার জন্য। উৎসবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে, যেন মনে হচ্ছে কেউর গলাটা টিপে ধরেছে। অস্থিরতা কাজ করছে মনের ভিতর। এটা সম্ভব না উষা, জোর করে ভালোবাসা হয় না রে বোন। যেখানে আমি জানি ও তোকে ভালোবাসে না, আমি কি করে স্বার্থপরের মতন গিয়ে ওকে বলবো যেন তোর হাতটা ধরে? ও যে আমায় খুব ভরসা করে, আমি আমি আমার ভাইয়ের ভরসা কি করে ভাঙবো? আর তোমার বোনের ভরসা করে মূল্য নেই? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভরসা করি, আব্বু আম্মুর থেকেও বেশি বিশ্বাস করি, তার কোনো মূল্য নেই তোমার কাছে। উৎসব চমকে তাকালো উষার দিকে। মেয়েটার চোখ দুটো ছলছল করছে, গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়েও পড়েছে। এ কোন বিপদে পড়ল উৎসব? দুদিকে দুটো মানুষই যে ওর বজ্র প্রিয়, একজনকে খুশি করতে গেলে যে আর একজনকে কষ্ট দিতেই হবে। উৎসবের থেকে কোনো উত্তর না পেয়ে উষা চেয়ার থেকে নেমে উৎসবের পায়ের কাছে বসে পড়ল। কান্না জড়ানো কণ্ঠে বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি ওনাকে খুব পছন্দ করি। উনি আলাদা, ওনার সাথে সংসার করার আমার খুব ইচ্ছে। প্লিজ ভাইয়া, একবার বোঝাও না ওনাকে। সারাটা জীবন তুমি আমাদের সবার উপরে ওনাকে প্রাধান্য দিয়ে এসেছ, একটা বার একটু ওনার উপরে আমাকে প্রাধান্য দেবে প্লিজ? আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে, প্লিজ ভাইয়া। নিজের মা বাবার প্রতি খুব একটা টান অনুভব না করলেও ছোট বোনটা উৎসবের খুব আদরের, খুব ভালোবাসে ওকে। কিন্তু হয়তো সে ভালোবাসাটা নির্ভীকের প্রতি ওর ভালোবাসা থেকে বেশি না। সেজন্যই তো ছোট বোনটার চোখের জল উৎসবের মনটা গলাতে পারল না। উৎসব আর যাই করুক না কেন নির্ভীককে কখনো কষ্ট দিতে পারবে না, ভরসাও ভাঙতে পারবে না। ওই একটা মানুষের কাছে উৎসব সারাটা জীবন পরিষ্কার বিশুদ্ধ থাকতে চায়। উষাকে চেয়ারে বসিয়ে শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল, যে তোর ভালোবাসার কথা শুনেও তোকে আজ ভালোবাসতে পারছে না, সে তোকে কালও ভালোবাসতে পারবে না। আর যদিও বা ভালোবেসে ফেলে, তাহলে সেটা হবে তোকে দয়া করা। আর এই জিনিসটা খুব কষ্ট দেয় উষা। যখন তুই বুঝবি ওই মানুষটার দয়া করে বাধ্য হয়ে তোকে ভালোবেসে, তখন দেখবি তোর বুক ফেটে কান্না আসবে, কিন্তু তুই কাঁদতে পারবি না। তোর তখন মনে হবে আমি কেন এই সম্পর্কে জড়ালাম, কিন্তু ওই সম্পর্কটা থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। নিজে যেচে এই কষ্টটা নিজের জীবনে আনিস না। তুমি এবারেও ওনাকে প্রাধান্য দিলে? ও তোকে ভালোবাসে না, আমি কি করব? আমি জানি আমি বললে ও হয়তো তোকে বিয়ে করে নেবে, কিন্তু আমার ভাইটা যে সুখে থাকতে পারবে না। নিজেদের জীবন সঙ্গী সম্পর্কে আমাদের সবার মনের মাঝে একটা কল্পনা থাকে। হয়তো তোর কল্পনার সাথে নির্ভীক মিলে গেছে, কিন্তু নির্ভীকের সেই কল্পনার সাথে তোর মিল হয়নি। যদি ভাগ্য সহায় না হয়, তাহলে তুই আমি চেয়ে কি করব বল? নির্ভীক তোর জন্য না রে বোন। আর যদি ও তোর জন্য হয়ে থাকে, তাহলে দেখিস আমাকে কিচ্ছু করতে হবে না, ও নিজে থেকে চলে আসবে। উষা এবারে শব্দ করে কেঁদে উঠল। ওর শেষ ভরসাটাও আর রইল না, ওই মানুষটাকে আর পাওয়া হলো না। বাস্তবতাগুলো আসলেও খুব ভয়ানক হয়, সত্যি কথাগুলো ভীষণ গায়ে লাগে। এই যেমন আজ সত্যিটা উষার কাছে একদম পরিষ্কার, কিন্তু তাও সে সেটা মানতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে, ও চাইছে সত্যিটাকে বদলাতে আর মিথ্যেটাকে আঁকড়ে ধরে বাঁচতে। উৎসব আর পারল না উষার কান্না সহ্য করতে, কিন্তু ও নির্ভীকের কষ্ট সহ্য করতে পারে না। চলে গেল সেখান থেকে। উৎসব বেরিয়ে যাওয়ার আগে একটা ছায়া দরজার কাছ থেকে সরে গেল। রুবাইদা আর সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেলেন। দেরি না করে সঙ্গে সঙ্গে কাউকে একটা কল করলেন। অপর পাশ থেকে ফোনটা রিসিভ হতে আন্তরিক গলায় বললেন, হ্যালো মিসেস নীলিমা, আসলে আপনাদের নেক্সট মান্থ আসার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে সেই ডেটটা যদি একটু এগিয়ে এনে নেক্সট উইকে আপনারা আসতেন তাহলে ভালো হতো। আসলে আমি আর দেরি করতে চাচ্ছিলাম না। অপর পাশ থেকে এক তাড়াহুড়োর কারণটা জিজ্ঞেস করতেই রুবাইদা বলে উঠলেন, আসলে আমি চাইছিলাম উষা আর নাবিলের মাঝে একটু কথাবার্তা হোক, আলাপ পরিচয় হোক। আফটার অল সারা জীবন যেহেতু কাটাতে হবে দুজন দুজনকে, জানারও তো একটা ব্যাপার আছে, তাই না বলেন? রুবাইদার কথাই যুক্তি খুঁজে পেয়ে নীলিমা রাজি হলেন, আশ্বস্ত করলেন যে পরের সপ্তাহে ওনারা আসছেন। ফোনটা রাখতেই রুবাইদা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক,
ঠিক সময়ে তিনি কথাগুলো শুনে ফেলেছিলেন জন্য মেয়েটা আজ বিপদে গেল না তার। না হলে এত বড় একটা সম্বন্ধ ফেলে রেখে মেয়েটা নির্ভীকের মতো ছোট লোক গরিব ছেলের পেছনে পাগল হয়ে যেত। প্রায় 10 মিনিট হলো জ্যামের কারণে গাড়ির মাঝে একটা জায়গাতেই আটকে আছে প্রেরণা। গন্তব্য ভার্সিটি। আজ অবশ্য সাথে তার বাবাও আছে। বেশ কিছুদিন পর তার ইচ্ছা হয়েছে মেয়েকে আজ নিজে ভার্সিটিতে পৌঁছে দেওয়ার। বাহিরে আজ ভীষণ গরম। বসে থাকতে থাকতে প্রেরণার যখন বিরক্ত ধরে গেল তখন জানালার কাজটা নামিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখল। আশেপাশে কোথায় কি আছে, কে কি করছে সেটা দেখে অন্তত কিছুটা সময় পার করা যাবে সেই আশাতেই জানালার কাজটা নামালো। কিন্তু আর বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হলো না। জ্যাম ছেড়ে যাওয়ায় প্রবেশিকদার মেয়েকে জানালার কাজটা তুলতে বললেন। প্রেরণাও আর আপত্তি করলো না। হুট করে প্রেরণার নজর পড়ল গাড়ির জন্য অপেক্ষা মানে তরুণীর উপর। প্রেরণা এই মেয়েটাকে চেনে? হ্যাঁ, খুব ভালো করে চেনে এবং বেশ ভালো সম্পর্ক। প্রভা দাঁড়িয়ে আছে। প্রবেশিকদার গাড়ি স্টার্ট দিলে পিছন থেকে প্রেরণা চেঁচিয়ে উঠে গাড়িটা একপাশে সাইড করার জন্য বলল। হঠাৎ মেয়ের চেঁচানোতে তিনি চমকে উঠলেন, কিন্তু তারপরেও মেয়ের কথা অনুযায়ী গাড়িটা একপাশে দাঁড় করালেন। কি হয়েছে মামুনি, হঠাৎ করে এভাবে থামতে বললে কেন? বাবা দেখো, আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমার ভার্সিটির আগে ওর কলেজ পড়বে। ওকে আমাদের সাথে নিয়ে যাই। এই গরমের মাঝে বাসে করে যেতে ওর কষ্ট হবে। যেহেতু মেয়ে নিজ মুখে আবদার করেছে তাই প্রবেশিকদার আর তার মেয়ের আবদারটা ফেলতে চাইলেন না। আর এমনিতেও ভুল কিছু বলেনি। এই গরমের মাঝে বসে যাতায়াত ভীষণ কষ্টের, বাসে যাতায়াত ভীষণ কষ্টের। মাথা নাড়িয়ে অনুমতি দিলেন। প্রেরণা চটজলদি গাড়ি থেকে নেমে কয়েক কদম সামনে এগিয়ে গেল প্রভার কাছে। প্রভার কাঁধে হাত রাখতেই মৃদু চমকে ওঠে। পিছনে ফিরে তাকিয়ে প্রেরণাকে দেখতে পেয়ে ওর মুখে হাসি ফুটে উঠল। আরে তুমি এখানে? প্রভার প্রশ্নের প্রেক্ষিতে প্রেরণা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আমি তো ভার্সিটি যাচ্ছিলাম, তোমাকে দেখলাম তাই কথা বলতে এলাম। ও, আমিও কলেজে যাচ্ছি। নির্ভয় ভাইয়া কেমন আছে এখন? চলো সবটা যেতে যেতে বলছি। কথাটা বলে প্রেরণা প্রভাকে ওর সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাত ধরতেই প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাব? আমার সাথে যাবে। তোমার কলেজ তো আমার ভার্সিটির আগেই পড়ে। তোমাকে নামিয়ে দিয়ে তারপর আমি যাব। কেমন? প্রেরণার কথায় আপত্তি জানিয়ে প্রভা বলে উঠল, আরে না না, তার কোনো দরকার হবে না। আমি তো প্রতিদিন এইভাবে যাতায়াত করি, আমার কোনো অসুবিধা হবে না। তুমি চলে যাও। আমি তো জানি তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি আমার সাথে গেলে আমার ভালো লাগবে। এতটুকু রাস্তা একটু গল্প করতে করতে যাব, প্লিজ। আর না করো না। অনেক জোরাজোরির পর অবশেষে প্রভা বাধ্য হয়ে রাজি হলো যেতে। কেননা ও এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই মেয়ে না গেলে ওকে ছাড়বে না। আর এমনিতেও মেয়েটা ভীষণ ভালো, খুব সাদামাটা মনের। ওকে কষ্ট দেওয়ার দরকার নেই। একটা দিনেরই তো ব্যাপার, যাওয়াই যায়। গাড়িতে উঠে প্রবেশিকদারকে দেখে প্রভা একটু থতমেত খেলো। মৃদু ভীত কণ্ঠে সালাম দিল। প্রবেশিকদার হাসি মুখে সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছে। প্রভা উত্তর দিয়ে পাল্টা প্রশ্ন করলো। তার সাথে আর কোনো কথা হলো না, কিন্তু সারা রাস্তা প্রেরণার সাথে ভীষণ গল্প হলো। তাদের গল্পের কাছে এই পথটা ভীষণ ছোট। সামান্যটুকু পথে কি আর এই গল্প শেষ হয়? পুরো রাস্তা যাওয়ার মাঝে প্রভা একটা জিনিস খেয়াল করলো, প্রবেশিকদার বারবার সামনের আয়নায় তাকিয়ে পিছনে দেখছে। ওদেরকে বললে ভুল হবে, মনে হচ্ছে ওনার দৃষ্টিটা প্রভার ওপরেই পড়েছে। একটু অস্বস্তি হলো প্রভার, কিন্তু ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করলো। কলেজের সামনে গাড়ি থামতেই প্রেরণার থেকে বিদায় নিয়ে প্রভা নেমে যেতে ধরলে প্রবেশিকদার বলে উঠলেন, আচ্ছা মা, তোমাকে আমি এর আগে কোথাও দেখেছি? খুব চেনা চেনা লাগছে, তোমার মুখটা ভীষণ পরিচিত লাগছে। কোথায় দেখেছি বলো তো? প্রভা আবারও যেন অস্বস্তিতে পড়ল। ধীর গলায় জবাবে বলল, আমি তো ঠিক বলতে পারছি না আঙ্কেল যে কোথাও দেখেছেন কি না। আসলে আপনি তো আমার পরিচিত নন, সেজন্য বললাম। পাশ থেকে প্রেরণা বলে উঠল, আরে বাবা, কয়েকদিন আগে হাসপাতালে দেখেছিলে তো? নির্ভয়ে যেদিন অ্যাক্সিডেন্ট হলো ওই দিন প্রভা এসেছিল তো ওখানে। ওই দিন দেখেছো জন্যই আজ পরিচিত লাগছে।
প্রেরণার কথায় প্রভাও সম্মতি জানালো। প্রবীর শিকদার এবারে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। হ্যাঁ, সেদিন এক ঝলক দেখেছিলেন প্রভাকে, সেজন্য এত পরিচিত লাগছিল, মুখটাও চেনা চেনা লাগছিল। এখানে কেন ডাকলে বকুল? কিছু বলবে? বকুলের হাবভাব আজ কেন যেন প্রভা ঠিক লাগছে না। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত কিংবা ভয়ে আছে। সমানে ঘামছে। আবহাওয়াটা আজ গরম থাকলেও ক্যাম্পাসের পিছন দিকটায় এই জায়গাটা বেশ ঠান্ডা। বড় বড় কয়েকটা গাছ থাকায় রোদ লাগার সুযোগ নেই। প্রভার প্রশ্নটা শুনে বকুল মৃদু কেঁপে উঠল। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে অগোছালো কণ্ঠে বলল, হ্যাঁ, আসলে তোমার সাথে কিছু কথা ছিল। বলো, কি বলবে? প্রভা অনুমতি দিলেও বকুল কেন যেন বলার সাহস করে উঠতে পারছে না। বকুলের ভয়ের কারণটা প্রভা ঠিক বুঝতে পারছে না। বকুলকে এতটা সংকোচ বোধ করতে দেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে বকুল? একটু খুলে বলো তো আমায় পুরো ব্যাপারটা। কোনো সমস্যায় পড়েছো কি? বকুল কিছু বলল না, শুধু দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানালো। প্রভা পুনরায় প্রশ্ন করলো, আমায় বলতে ভয় হচ্ছে? কিন্তু কেন ভয় পাচ্ছ? আমি তো তোমায় বকা দিই না। তোমার সাথে কি আমার ভয় পাওয়ার সম্পর্ক? আমরা দুজন তো খুব ভালো বন্ধু, তাই না? আর বন্ধুকে বলতে এত সংকোচ কেন করছো? বকুল দৃষ্টি তুলে একবার প্রভার দিকে তাকালো। কে জানে সাহস জোগাড় করতে পারলো কিনা তোতলানো কণ্ঠে বলল, সত্যি কি তুমি বকা দেবে না তো আমায়? দেখো, তুমি জানো তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। তুমি বকা দিলে আমি কিছু মনে করব না, কিন্তু আজকের এই বিষয়টায় বকা দিলে খুব কষ্ট পাবো। প্রভা নির্ভয় দিয়ে বলল, তোমার যা ইচ্ছে বলো, আমি কথা দিলাম বকবো না তোমায়। বকুল একটু সময় নিল। তার চোখে মুখে এখনো ভয়ের চাপ স্পষ্ট দেখতে পেল প্রভা। এখন তো প্রভা নিজেরই বেশ চিন্তা হচ্ছে, বকুল কি এমন বলতে পারে ওকে। বেশ কিছুটা সময় অপেক্ষার পর প্রভা পুনরায় প্রশ্ন করতে নেবে, তার পূর্বেই বকুল বলে উঠল, আমাকে তোমার ভালো লাগে? বকুলের এই প্রশ্নটা প্রভার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। ঠিক কোন আঙ্গিকে বকুল এই প্রশ্নটা করলো সেটা ধরতে পারছে না। স্বাভাবিক কণ্ঠে উত্তরে বলল, ভালো না লাগলে তো তোমার সাথে বন্ধুত্ব করতাম না। না না, আমি ওই ভালো লাগার কথা বলিনি। প্রভার হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে কিসের কথা বলছো? বকুল আমতা আমতা করে বলল, মানে আমি বললাম যে তোমার আমায় ভালো লাগে না। আমি তো এই প্রশ্নের উত্তরেই বললাম যে ভালো লাগবে না কেন। তুমি তো আমায় বন্ধু হিসেবে পছন্দ করো, কিন্তু আমি সেই হিসেবে বলিনি। তাহলে? মানে ধরো, রাধা যেমন শ্রীকৃষ্ণকে পছন্দ করে, পার্বতী যেমন শিবকে পছন্দ করে, লক্ষ্মী যেমন নারায়ণকে পছন্দ করে, তেমন পছন্দের কথা বলেছি। প্রভার মাথাটা যেন ঘুরে উঠল। কি সব আবল তাবল বলছে বকুল? কি সব বলছো তুমি বকুল? একটু সোজাসুজি বলো তো, কি বলতে চাইছো? আমায় বিয়ে করবে? প্রভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি বলছে বকুল? প্রভাকে নিয়ে তবে বকুলের মনের মাঝে অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু প্রভার মনে তো বকুলের জন্য এমন কোনো জায়গা নেই। ও তো বরাবরই বকুলকে নিজের ভালো বন্ধু হিসেবে দেখে এসেছে। সবাই ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য সবার অপমান থেকে আগলে রাখতে চেয়েছে। এর থেকে বেশি তো আর কিছু নেই প্রভার মনের মাঝে। তুমি মজা করছো তাই না বকুল? আমি জানি তুমি মজা করছো। প্রভার কথায় অসম্মতি জানিয়ে বকুল বলে উঠল, আমি মজা করছি না, বিশ্বাস করো, আমি একটু মজা করছি না। আমি তোমায় খুব ভালোবাসি। তোমাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। আমি আমার এই হাতে কেবলমাত্র তোমাকেই সিঁদুর পরাতে চাই। শুভ দৃষ্টিতে তোমার মুখটা দেখতে চাই। তোমার সাথে 7 পাকে বাধা পড়তে চাই। অগ্নিকে সাক্ষী রেখে 7 জন্মের জন্য তোমাকে নিজের করে পেতে চাই। এ হয় না বকুল, তুমি কি ভুলে গেলে যে আমাদের ধর্ম আলাদা? এটা পাপ, এটা মহা পাপ। এটা হয় না বকুল। এত বড় পাপের ভাগীদার হওয়া সম্ভব না। এতে আমরা দুজনের ধর্মকে অপমান করব। আচ্ছা শোনো না, তোমাকে আমার ধর্মের কিছু করতে হবে না, আমিও তোমার ধর্মের কিছু করব না। তুমি তোমার ধর্মের মতো থাকবে, আমি আমার ধর্মের মতো থাকবো, তাহলেই তো হয়ে গেল, বলো? না বকুল, এটা হয় না। তোমার মাথা কি খারাপ হয়ে গেল? কি আবল তাবল বলছো বলো তো?
দেখো, আমি তোমার ধর্মকে সম্মান করি, আমি জানি তুমিও আমার ধর্মকে সম্মান করো, তাই বলছি তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। এই কাজটা করলে আমরা দুজন দুজনের ধর্মকে অপমান করব। তোর মাথার ভেতরে এসব এলো কি করে বলো তো? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? আমি তোমায় ভালোবাসি। তোমার দিক থেকে হয়তো আমি শুধু তোমার বন্ধু, কিন্তু আমার দিক থেকে তুমি আমার জন্য একজন ভালো বন্ধুর থেকে অনেক বেশি। যেখানে কেউ আমায় বোঝে না সেখানে তুমি আমায় বুঝতে, যেখানে সবাই আমায় অসম্মান করেছে সেখানে তুমি আমায় সম্মান করেছো। তুমি আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়েছো সব সময়। বিশ্বাস করো, তোমার মতন আমায় কেউ বোঝেনি। কিন্তু তার মানে বকুল এটা নয় যে আমি তোমায় ভালোবাসি। এটা সম্ভব না। এমনটা নয় যে আমাদের ধর্ম আলাদা, এই জন্য আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি। আসলে কথা হচ্ছে, আমি তোমায় কখনই সেই নজরে দেখিনি বকুল। প্লিজ, আর এসব কথা বলে তুমি আমাকে নিজের কাছে ছোট করে দিও না। বকুল যেন এবারে প্রভার নায়ের কারণটা নিজের মধ্যে থাকা কিছু দুর্বলতার কারণ বলে উল্লেখ করলো। তবে কি বকুলের আচরণগুলোই প্রভার কাছে ওর পছন্দ না হওয়ার কারণ? হ্যাঁ, বকুল দেখতে অতটা সুন্দর না, গায়ের রং শ্যামলা, উচ্চতায় হয়তো প্রভার থেকেও কয়েক ইঞ্চি কম হবে, বেশ স্বাস্থ্যবান, চলাফেরাও মেয়েদের মতন অনেকটা, কথাবার্তা ভাবভঙ্গি সবটাই ওর নিজেরই পছন্দ না তাহলে প্রভার কি করে পছন্দ হবে? হ্যাঁ, প্রভার অসম্মতি জানানোর কারণ এটাই, না হলে বকুল তো ওকে বলেছিল যে বকুল নিজের ধর্ম পালন করবে, প্রভা ওর ধর্ম পালন করবে। হ্যাঁ, আজ অবধি বকুলকে সবাই ছোট করতো বলে প্রভা প্রতিবাদ করে এসেছে, অথচ আজ সেই কারণগুলোর জন্য প্রভা ওকে পছন্দ করলো না। বকুলের কাছে মনে হলো ধর্ম একটা অজুহাত মাত্র। আমাকে তোমার সাথে মানায় না, তাই না? তুমি সেজন্যই আমাকে নিষেধ করলে। আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি আমাদের মাঝের পার্থক্যটা। তুমি দেখতে কত সুন্দর, আর আমি দেখতে একটুও ভালো না। তোমার সাথে তো আমায় একটুও মানাবে না। বকুল ভুল বুঝে নিল। প্রভা এখন কি করবে? নিজেকে কেমন যেন অসহায় লাগছে, খুব কষ্ট পেল তো বকুল, কিন্তু প্রভা তো সেভাবে কথা বলতে চায়নি। তুমি ভুল বুঝছো বকুল। দেখো, তোমার যেমন মানে আমি সেভাবে বলিনি কথাগুলো। তোমার যেমন আমায় পছন্দ, তেমন আমারও তো অন্য কাউকে পছন্দ হতে পারে, তাই না বলো? তুমি আমায় পছন্দ করো জন্য আমারও যে তোমায় পছন্দ করতে হবে এমন তো কোনো কথা নেই। সবার পছন্দ আলাদা, কিন্তু তার মানে এই না যে তুমি আমার পছন্দের অপছন্দের তালিকায় আছো। বকুল দুই হাতে চোখের জলটা মুছে নিল। ইতিমধ্যেই তার চোখ দুটো লাল হয়ে উঠেছে, ভীষণ কষ্ট পেয়েছে। ভালোবাসা কি সেটা বকুল ঠিক করে হয়তো জানে না, কিন্তু শুধু এটা জানে যে প্রভাকে ও চায়, প্রভাকে দেখলে ও শান্তি পায়, প্রভার সাথে থাকলে ও চিন্তা হয় না, সব সময় বকুলকে সম্মানের চোখে দেখে, যেটা কেউ করে না। তোমার কোনো দোষ নেই, দোষটা আমারই। আমি আমি মাটিতে থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছিলাম। আমায় ক্ষমা করে দিও, আমার উচিত হয়নি কথাগুলো বলা। তুমি ভালো থেকো। আমি প্রার্থনা করি তুমি খুব ভালো বর পাও, একটা সুখের সংসার হোক, না হলো সেটা আমার সাথে। আমি তোমায় ভালোবাসি, তোমার খারাপ চাইতে পারবো না কখনো। তুমি তুমি খুব সুখী হও, তুমি চির সুখী হও। আমার ভাগ্যের সুখটুকু তোমার হয়ে যাক। কথাটা বলে বকুল চলে যেতে নিলে সামনে দাঁড়ানো আরো দুটো মানুষকে দেখে থমকে গেল। নির্ভীকার উৎসব দাঁড়িয়ে আছে, ওদের সব কথাই ওরা দুজন শুনেছে। প্রভা যেমন অবাক হয়েছে, তার থেকেও মনে হচ্ছে বেশি অবাক উৎসব আর নির্ভীক হয়েছে। বকুলের কেন যেন নিজেকে খুব ছোট লাগলো। এই মানুষগুলোর সাথে বকুলের সম্পর্ক কত ভালো ছিল, অথচ আজ সবার বিশ্বাস ভাঙলো। কেন বলতে গেল এই কথাগুলো? কেন নিজেকে ছোট করলো? কেন ওদের ওই সম্পর্কটাকে অসম্মান করলো? বকুল আর সেখানে দাঁড়ালো না, চলে গেল। নির্ভীক উৎসব ওকে ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। নির্ভীক এগিয়ে এসে প্রভাকে কিছু বলতে নিলে প্রভা মৃদু জড়ানো কণ্ঠে বলে উঠল, প্লিজ, এ নিয়ে এখন কিছু বলবেন না, পরে কথা বলবো। আমি আসি, কেমন? কথাটা বলে প্রভাও সেখান থেকে চলে গেল। উৎসব এগিয়ে এসে নির্ভীককে বলল, কি হয়ে গেল ভাই বলতো?
বকুল ফুলের মনে যে এমন কিছু ছিল কে জানতো? কার মনে যে কাকে নিয়ে অনুভূতি তৈরি হয় কে জানে। ও তো অন্যায় করেনি, নিজের ভালোবাসা জোর করে চাপিয়েও দেয়নি, শুধু কষ্ট পেল। ভালোবাসা অন্যায় না, তাই না ভাই? উৎসবের প্রশ্ন শুনে নির্ভীক হেসে উঠে বলল, অন্যায় কেন হবে? কিন্তু হ্যাঁ, যদি তুই এটা ভাবিস যে তুই যাকে ভালোবাসবি তাকেও তোকেই ভালোবাসতে হবে, তাহলে সেটা অন্যায় হবে। ভালোবাসায় স্বাধীনতা দিবি। তার তোকে ভালোবাসার হলে সে বাসবেই, আর ভালোবাসার না হলে বাসবে না। অযথা তার উপর নিজের ভালোবাসাটাকে চাপিয়ে দিয়ে নিজের ভালোবাসাকে অপমান করবি না। বেশ কিছুদিন পর আজ আবারও প্রভার অসহ্য রকমের মাথা যন্ত্রণা করছে।